যে বেশি ঘামলে নাকি বেশি ক্যালোরি বার্ন হয়। ঘাম তখনই হয় যখন আমাদের শরীর নর্মাল টেম্পারেচারের থেকে বেশি গরম হয়ে যায়, সেটাকে পুনরায় ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের শরীর থেকে ঘামটা তৈরি হচ্ছে। Have you seen people wearing thick jackets while working out just to sweat more? They think sweating more means more fat burning. এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ মিথ অর ফ্যাক্ট। আজকে আমরা আলোচনা করব যে বেশি ঘামলে নাকি বেশি ক্যালোরি বার্ন হয়। প্রথমত এই কনসেপ্টটা আমাদের এলো কী করে? এই চিন্তাভাবনাটা এসেছিল যখন আমরা দেখেছিলাম যে আমরা জিমে গিয়ে শরীরচর্চা করার সময়ে আমাদের ঘামও হচ্ছে, আর আমরা জানতে পেরেছি যে ক্যালোরিও নাকি বার্ন হচ্ছে এই এক্সারসাইজ বা শরীরচর্চার জন্য। কিন্তু ব্যাপারটা আদতে কীরকম হয়? প্রথমত আমরা জেনে নিই যে ঘাম কেন হয়। ঘাম হচ্ছে আমাদের বডির একটা প্রসেস বা প্রক্রিয়া। আমাদের প্রত্যেকের বডির একটা নিজস্ব টেম্পারেচার আছে এবং সেটাকে নর্মাল টেম্পারেচার বলা হয়। মোটামুটি সেটাকে 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট বলাই যেতে পারে। এবং সেই টেম্পারেচারের থেকে আমাদের বডি যদি বেশি গরম হয়ে যায়, তখন বডি সবসময় চেষ্টা করে যে পুনরায় টেম্পারেচারটাকে তার যে নর্মাল টেম্পারেচার সেটাতে ফিরিয়ে আনা, মানে 94 ডিগ্রি ফারেনহাইটে আবার ফিরে আসার চেষ্টা করে। সেটা করার সময় আমাদের শরীরের মধ্যে থাকা যে জল, তারা চাই হচ্ছে বাষ্পায়ন হতে বা ভেপোরাইজড হতে। এবং ছোটোবেলায় আমরা পড়েছিলাম ল্যাটেন্ট হিটের কথা। সেই যে বাষ্পটা বানানোর জন্য জল থেকে, জলের যে লিকুইড ফর্মটাকে সেটাকে যখন বাষ্প বানানোর জন্য বা গ্যাসিয়াস ফর্ম্যাটে করার জন্য কিছুটা হিট আমাদের শরীর থেকে নিয়ে নেবে এবং তার ফলস্বরূপ আমাদের শরীরের টেম্পারেচারটা কমে যাবে। এবং তাই ঘাম তখনই হয় যখন আমাদের শরীর নর্মাল টেম্পারেচারের থেকে বেশি গরম হয়ে যায়, সেটাকে পুনরায় ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের শরীর থেকে ঘামটা তৈরি হচ্ছে। এটা গেল ঘাম তৈরি হওয়ার প্রসেস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ক্যালোরি বার্ন। এবার এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ক্যালোরি বার্ন, একটা হচ্ছে ফুড বার্ন। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমরা যেইমাত্র খেয়ে ফেলাম খাদ্যনালী দিয়ে, খাদ্যনালী থেকে সেই খাবারটা সরাসরি ঢুকে গেল হচ্ছে আমাদের রক্তে, আর রক্ত পুরো বডিতে যখন ঘুরে ঘুরে যাচ্ছে তখন প্রত্যেকটা সেলের কাছে খাবারটাকে পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা কোষের কাছে কিন্তু খাবারটাকে পৌঁছে দিচ্ছে। সেটা মাথার নিউরন হোক বা কিডনির নেফ্রন হোক, প্রত্যেকটা সেলে যখন খাবারটা গেল, আমার মাসেলেও যখন খাবারটা গেল, প্রত্যেকটা জায়গায় যখন খাবারটা গেল, খাবার সেলের মধ্যে গিয়ে একটা প্রসেস রয়েছে যেটাকে আমরা বলি শ্বসন বা রেসপিরেশন, তার মাধ্যমে সেটা এনার্জিতে কনভার্ট হয়। এবার এই কনভার্সনটা ফুড মানে খাবার থেকে এনার্জি কনভার্সন যেটা আমাদের সেলের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হরমোন কন্ট্রোল করে যার নাম থাইরক্সিন। তাই আমরা পাঠ্যপুস্তকে থাইরক্সিনকে পড়ে থাকি হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন বলে। এবার যখন ক্যালোরিটা জেনারেট হলো, সেই ক্যালোরিটা দুটো ফর্মে থাকে। একটা ভাবে ভবিষ্যতের জন্য একটু স্টোর করে রেখে দিই, তার নাম হচ্ছে এটিপি। এটিপি নামক একটা মলিকিউল, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে একটা মলিকিউল রয়েছে, সেটাতে অনেক সময় স্টোর করে ফিউচারের জন্য কিছু ক্যালোরি আমাদের সেলে সেলে রেখে দেওয়া হয়, আর কিছুটা সেটা অটোমেটিক্যালি হচ্ছে হিট হিসাবে আমাদের বডির সুপারফিশিয়ালি আসতে থাকে। এবং তাই জন্যই আমরা দেখেছি খাবার ইমিডিয়েট পরে একটু আমাদের বডিটা গরম ফিল হয়। এবার রইল কথা হচ্ছে এই যে স্টোরড এটিপিটা, সেটাকে যদি আমরা ইউজ করি, কখন ইউজ হতে পারে? যখন আমাদের পেশি বা মাংসগুলো কোনো কাজ করছে শরীরচর্চার সময়, তখন কিন্তু ওই যে বলেছিলাম এটিপিটা, সেটার ইউজ হয়। তার মানে ফাইনালি কি দাঁড়ালো? আমরা যখন শরীরচর্চা করছি তখন হচ্ছে এটিপি ইউজ হচ্ছে, মানে স্টোরড এনার্জি ভার্সনটা। আর সেই স্টোরড এনার্জি ভার্সনটা যদি ইউজ হয়ে যায়, তাহলে কি আরও বেশি এনার্জির দরকার পড়বে, এবং সেই কারণে ফুডটাও কিন্তু তখন বার্ন হচ্ছে বা খাবারটাও তখন বার্ন হচ্ছে। আর ঠিক সেই কারণে আমাদের কিন্তু সেলের মধ্যে খাবারটা তখন এনার্জিতে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটাও বাড়ছে। যদিও তাতে আমি একটা ইম্পর্টেন্ট হরমোনের কথা বলেছি, থাইরক্সিনের রোলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু অনেকাংশেই দেখা যায়। অনেক সময় আমরা শুনে থাকি এই তো এত খাচ্ছে তবুও এ তো মোটা হচ্ছে না। আমরা অনেক সময় ভাবি তার কারণটা হচ্ছে ওই থাইরক্সিন হরমোনটা, কারণ তার রক্তে ওই থাইরক্সিন হরমোনটা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই সেলের মধ্যে খাবার যেই মাত্র পৌঁছচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে এনার্জিতে তার কনভার্ট হয়ে যাচ্ছে। খুবই কম মাত্রায় তার ক্ষেত্রে সেলের মধ্যে খাবারটা স্টোর হচ্ছে। এটা গেল হচ্ছে কিভাবে ক্যালোরি তৈরি হয় এবং কিভাবে ক্যালোরি বার্ন হয়, সেটা আমরা শিখলাম। তাহলে ঘাম তৈরি হওয়ার সাথে কি এই ক্যালোরি বার্ন হওয়ার কোনো আদৌ আমরা মিল পেলাম? হ্যাঁ, এটা সত্যি যে যখন আমরা শারীরিক চর্চা করছি, শরীর চর্চা করছি, তখন কিন্তু আমাদের মাংসপেশিগুলো ব্যবহৃত হচ্ছে এবং তারা এনার্জিকে ইউজ করছে, এটিপিকে ইউজ করছে, এবং তার জন্য ফুডও আবার চাইছে যে আমি এনার্জিতে কনভার্ট হই। তার মানে ঘামের সাথে কিন্তু
ক্যালোরি বার্ন হওয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। ঘাম, এরকম মানুষও কিন্তু আছে, আমরা দেখেছি বেশ মোটা সোটার লোক রয়েছে, সে কিন্তু একটুতেই আমরা দেখতে পাচ্ছি ঘামছে, কারণ তার বডি একটুতেই গরম হয়ে যাচ্ছে। তাহলে ঘামের সাথে এবং পরিস্থিতিও যদি আমরা যদি দেখি যে আশেপাশের যে আমাদের টেম্পারেচার সেটা যদি প্রচণ্ড গরম হয়, সেক্ষেত্রেও আমরা ঘামতে পারি। তাই এবং আমাদের বাতাসের যে টেম্পারেচার, শুধু টেম্পারেচার কেন, আমাদের বাতাসের যদি আর্দ্রতাও বেড়ে যায়, সেক্ষেত্রেও আমরা দেখেছি আমরা ঘামি। তো বেসিক্যালি ঘামের প্রসেস, ঘাম হওয়ার প্রসেস আর ক্যালোরি বার্ন হওয়ার প্রসেস, দুটো প্রসেসই কিন্তু কমপ্লিটলি আলাদা। তাই এটা ভাবার কোনো কারণই নেই যে আমি গরম ঘরে চুপ করে বসে আছি, আমি প্রচুর ঘামছি, তার মানে বোধহয় আমি প্রচুর ক্যালোরি বার্ন করছি। এটা জেনারেলি অনেক সময় আমরা দেখেছি, এরকম ভুল ধারণার মধ্যে আমরা থাকি। কিন্তু আজকের পর থেকে যারা এই ভিডিও দেখে নিলে, আই থিঙ্ক তারা এই ভুল ধারণার মধ্যে আর থাকবে না। তাই ঘাম বেশি হলে ক্যালোরি বার্ন যে হচ্ছে, এটা একটা মিথ, এটা কখনো বিশ্বাস করো না। আর তোমরাও যদি তোমাদের জানার মধ্যে কোনো মিথ অর ফ্যাক্টকে আমার থেকে ভেরিফাই করতে চাও, তাহলে কমেন্টে লেখো, হতে পারে পরের সেশনসে সেই কমেন্টকে নিয়েই আমি অ্যানালাইসিস করব।